3-4 বার কেউ কেমন হয়েছে যে সবসময় নিয়মিত খালি 0 পেয়ে আসছে, সবসময় নিয়মিত 0 মানে আপনি যদি পড়াশোনা নিয়মিত করেন কেউ তো এরকম বলতে পারে যে আমি সবসময় 0 পেয়ে আসছি। দেখা গেছে কি হয়, ফেল করলে সর্বোচ্চ 3-4 বার 2-1 নম্বরের জন্য আটকে আছে। ব্যাপারটা তো কথা হলো গেছে 3-4 পাইলে আপনার নাম্বার বাকি থাকে 1-2। এটা আপনি একটা কোশ্চেন বেশি পারলে, 2টা কোশ্চেন বেশি পারলে কিন্তু আপনার পাস হয়ে গেছে। আর যদি ঠিক মতো করা যায় শেষ পর্যন্ত যাইতে যেতে আপনার এই গ্যাপটা ফিল আপ হয়ে আছে। শেষ পর্যন্ত যেতে হবে, শেষ পর্যন্ত যদি আপনি কয়েকবার রিভিশন তো দিবেন, এমন জানা যে সিটের পড়াটা কেউ করেছে ব্যাপারটা এরকম। আপনি বাসায় পরে ক্লাস যখন শেষ হবে, ক্লাস শেষের পরে যে সময়টা পাবেন বাসার মধ্যে তখন রিভিশন দেবেন, মানে কোচিং এ ফুল লেকচার সব শেষ, তখন তো আপনাদের কোচিং মডেল টেস্ট, সেই সময় নর্মাল সবাই রিভিশন দেবেন। তো ওই রিভিশন দেওয়ার সময় তো আপনি বারবার রিভিশন দিতে একটা দক্ষতা চলে আসবে, আর তখন এই 1 নাম্বার 2 নাম্বারের গ্যাপটা ফিল আপ করা কঠিন হয়ে যাবে, পারা যায়। কিন্তু ভাই আপনি টোটাল নাম্বারে যে কমগুলো পাইতেছেন, অন্যান্য সাবজেক্টের গুরুত্ব কম দিতেছেন, এইটা তো ভাই 1-2 দিনে হবে না। এমন না যে একদিনে হুট করে আমি 10 নাম্বার বেশি পাই। আপনি প্রত্যেক সাবজেক্টে যদি 2 নাম্বার করে কম পান, না দেখেন হিসাব করে আমার টোটাল নাম্বারের মধ্যে 4 সাবজেক্টে 8 নাম্বার কমে গেছে। কারণ আপনি 8 নাম্বার কি একদিনে হুট করে পেয়ে যাবেন? ব্যাপারটা কি এরকম না। এইটার জন্য আপনাকে ভালো করে পড়তে হবে। কারণ আপনারা যে অবস্থা, এই অবস্থা খুবই করুণ অবস্থা। অন্যান্য সময় ইউনিয়নে আপনার লেখা কত সুন্দর সুন্দর ছবি দিতে পারে যে আমার এই স্টুডেন্ট, আমার স্টুডেন্ট ফার্স্ট হয়েছে, অততম স্টুডেন্ট আমার এই বছর আপনাদের কি হবে, আমি ভালো থাকবো আমি বলতে পারি। কিন্তু আপনারা ভাই পরিশ্রম করেন, এখনো যতটুকু সময় আছে একটু ভালো মতন করেন। যখন ওই ডিউতে চান্স পাবেন না, 10 জন কথা শোনাবে, তখন ভাই তখন লাভ হবে। আপনাদের এই যে হেলামি অবস্থাটা, এটা হওয়ার কারণ কি জানেন? কারণ হলো যে আপনাদের ইন্টার পরীক্ষাটা সিরিয়াসলি হয়নি, এইটা হলো কারণ। কি জন্য কারণ? অন্যান্য অবস্থায় স্টুডেন্ট ইন্টার পরীক্ষা অনেক সিরিয়াসলি দেয়, সিরিয়াসলি দেওয়ার কারণে অনেক একটা এক্সপেকটেশন থাকে যে আমাকে A+ পাইতেই হবে, A+ আমি পাওয়ার মতন পরীক্ষা দিয়েছি। কিন্তু বাস্তবতা হলো যে ইন্টারে কমার্স থেকে A+ অনেক কঠিন, সহজে নাম্বার পাওয়া যায় না, যার কারণে ইন্টারে খুব কম মানুষই A+ পায়। এবং যখন A+টা এক্সপেকটেশন অনুযায়ী আসে না, তখন তার মধ্যে একটা আলাদা জিদ কাজ করে। 10 জন তাকে কথা শোনে, কারণ সবাই আপনি যেরকম এক্সপেক্ট করতেছেন, আপনার ফ্যামিলি, মা বাবা, আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী, সবার মধ্যে একটা এক্সপেকটেশন থাকে যে এই ছেলেটা, এই মেয়েটা A+ পাবে। যখন আপনি পান না, তখন 10 জন কথা শোনে, 100টা কথা শোনে যে অমুকে পাইছে, তমুকে পাইছে, এ পাইছে, সে পাইছে, তুই পাস নাই। তখন মনের মধ্যে একটা মন খারাপ কাজ করে, একটা জিদ কাজ করে যে না, আমি ইন্টার A+ পাই নাই, আমি এবার ভর্তি পরীক্ষার চান্স পাই, দেখা দেবো যে না, আমি স্টুডেন্ট হিসেবে অনেক ভালো, আমি A+ হয়তো কোনো কারণে মিস্টেক হয়ে গেছে। এই জিদটা আপনাদের কারোর মধ্যে এখন আছে, রেজাল্ট সে কম, এই জিদটার মধ্যে না। অন্যান্য বছর A+ না পাওয়ার কষ্টে মানুষ 3 গুণ বেশি করে যে আমার নাম্বার কম আসছে, টোটাল নাম্বার, আমি টোটাল নাম্বারটা ফিল আপ করবো এবং আমি অবশ্যই চান্স পাবো, এইরকম একটা জিদ কাজ করে। কিন্তু আপনাদের মধ্যে এইটার শিখি পরিমাণও নেই, কারণ এই বছর সবাই গণহারে A+ দিয়েছে। আর সবাই গণহারে A+ দেওয়ার কারণে কারোই আগের যে এক্সপেকটেশন অনুযায়ী যে রেজাল্ট আসতো না, তারপর যে জিদটা কাজ করতো, সেইটা আসতেছে। এইটা আমি 1000 দিন বসে বসে মোটিভেশন দিল আসবে। বড় ভাই আপনি যদি কাজ বেশি থেকে যেতে পারেন। আর কারো কি কোনো যাওয়ার প্রয়োজন আছে? যদি বেশি যাওয়ার প্রয়োজন আপনি যাইতে পারেন। এই পড়ালেখা ভাই এটা আমার নিজের দরকারে আপনি করতেছেন, আপনার দরকার করতেছেন। আপনার যদি নিজের কাছে দরকার মনে না হয়, আমি সারাদিন বকর বকর করে আপনার দরকার মনে করে যাবো। এই জন্য যখনই আপনি আমার ক্লাসে থাকবেন, যখনই আপনার মনে হবে যে না, আমার এই পড়ালেখার প্রয়োজন নাই, আমি আর এই ক্লাস করার দরকার নেই, আমি আপনার যাইতে পারি। এটা সবসময় চলবে, শুধু আজকে একজনের যাইতে বলছি এরকম, এটা সবসময় চলবে। যেটা বলতেছিলাম, আপনারা A+ না পাওয়াতে আপনাদের মনে যে জিতটা আসার কথা ছিল, সেটা আসতেছে না। অ্যাজ ইউজুয়ালি যেটা হয়তো প্রতি বছর ঢাকা ইউনিভার্সিটিতে যারা A+ পায় না, তারাই বেশি চান্স পায়।
আমি এ প্লাস পাইতাম না, তখন আমার মধ্যে একটা জিদ আসতো, ওই জিদে আমি পড়াশোনা করতাম। এবং এইটার জন্য সবসময় এটা বলা হয় ঢাকা ইউনিভার্সিটির মেইন চান্স যারা পায় তারা এ প্লাস ইন্টারে পায় না। কারণ ইন্টারে যারা এ প্লাস পায় যায় ওদের মধ্যে একটা আলাদা ভাব চলে আসে যে আমি তো এ প্লাস পাইছি, আমি সব জানি, আমি সব পাই, আমার এত পড়ার দরকার নেই, অ্যাজ ইউজুয়াল পড়ে যাবো, হয়ে যাবে, এইরকম একটা মেন্টালিটি তখন তাদের মধ্যে চলে আসে। আর যারা পায় না ওরা মনে করে যে আমার তো অনেক গ্যাপ আছে, আমার পুরোটা আবার সব করতে হবে, ওই অনুযায়ী সে পড়াশোনা করে। আর সেই জায়গার মধ্যে আপনাদের লোকে যে এই গ্যাপটা রয়ে গেছে, এই জিনিসটা আপনারা ভাবতেছেন না, ওই মোটিভেশনটা আপনাদের মনের মধ্যে আনতে পারছেন। আমি মোটিভেশন দিয়ে কোনো কাজ হবে না, সোলামের শুরু দিয়ে এত মোটিভেশন দেয়, কাজ যদি হইতো বাংলাদেশের কাতার দুবাই হয়ে যেত, কাতার দুবাই তো হয়নি। কারণ কি, এগুলো কোনো কাজের কাজ নেই। ওই মোটিভেশন মুখে বলা, সাময়িক 1-2 ঘন্টা একটু আলাদা করা, ইচ্ছা জায়গা, এতটুকু। কিন্তু বাস্তব ক্ষেত্রে নিজের থেকে যদি মোটিভেশন না আসে তাহলে আর কিছু আসবে। নিজের ক্ষেত্রে মোটিভেশন আনার উপায় একটাই, জাস্ট মনের মধ্যে একটা কথাই রাখবেন যে কালকে যদি আমি চান্স না পাই আমার কি হবে। মুসলমান ধর্মের মানুষ যেরকম নামাজ পড়ার জন্য আগ্রহ বেশি করছে কি জানো, পরকালে শাস্তি হবে এই ভয় দেখায় তো অনেকে নামাজটা পড়ে, যে আমার যদি আল্লাহ নামাজটা কবুল না করে, নামাজটা না পড়ি, পরকালে আমার শাস্তি হবে, যদি জান্নাতে যদি না পড়েন তখন কি হবে, এই ভয়ে মানুষ নামাজটা পড়ে। কিছু কিছু, সবাই না, কিছু কিছু মানুষ এই ভয়ে নামাজটা পড়ে। আপনারও এই জায়গার মধ্যে পড়ার জন্য যদি ভালো মতো কাজ না হয় তখন আপনার এই মোটিভেশন হবে। কালকে যদি আপনি বিউপির মধ্যে আরেকটা কোয়েশ্চেনের ডিউ পরীক্ষা দেন, তখন যদি চান্স না হয় তখন আপনার কি হবে। বিউপি যে কোয়েশ্চেনটা করছে, আপনি এর মধ্যে কোনো বিদ্রোহ করতে পারছেন যে আপনি কোয়েশ্চেন কেন করছেন, কোনো দুই কথা বলতে, ইন্টারে যেরকম কিছু হয় একটু 19 বিষয় কলেজে একটু কোয়েশ্চেন 19 বিষয় বলতে পারি যে আপনি কোয়েশ্চেন এমনি করছেন কেন, এমনি করে কোয়েশ্চেন হলে আমরা পরীক্ষায় পারবো না, দিব না। কলেজে এরকম অনেকেই করেন, তো বিবৃতি থেকে এরকম করতে পারছেন যে আমরা এগুলো বই আসিনি, এগুলো কেন দিয়েছি, কিচ্ছু বলতে পারবেন। জিউতে হইলো এই কিচ্ছু বলতে পারবেন, কোনো জায়গায় এগুলো নেই, কিচ্ছু বলতে পারবেন। কোয়েশ্চেন কই থেকে আসবে এটা নিয়ে কোনো কারো জবাব দেয়নি, কোয়েশ্চেন জানে জানে দেওয়া কথা এটা করবে। আর এইরকম যদি বারবার হইতে হয় তখন কি করবেন, এইটা মাথায় রেখে হইলে অন্তত করে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি এক্সপেকটেশন, ফ্যামিলি আপনার কি, আপনার থেকে চাহিদাটা কি, চায়টা কি, সেইটা চিন্তা করে হলে অন্তত করে। কারণ আপনি যখন একবার ফেল করে ফেলবেন, এটা এমন না যে আজকে বছর পাইনি পরের বছর আবার দেখবেন, চেষ্টা করার বারবার সুযোগ নেই থাকে, সুযোগ একবারে। আর আপনার ওই সুযোগটা যদি হাতছাড়া করে ফেলেন পরে আর কিছু করতে হবে, পরে যতই কান্নাকাটি করেন, যতই প্রভাব কাটান, কোনো লাভ হবে। আপনি তখন ধরেন আমার অমুক পরিচিত ছাত্রলীগের বড় হয়েছে, তমুক কাছে পরিচিত ছাত্রলীগ, এটা দিয়ে কোনো কাজ হবে। ছাত্রলীগের আপনি এমপিও যদি আপনার বড় হয়ে যায় তাও কোনো কাজ হবে, সিরিয়াসলি বিশ্বাস করেন। এরকম আমি অনেক দেখছি, মানে আমি নিজেও একজনের জন্য আপনার রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য অনেক তদবির করাইছি, ওয়েটিং থেকে চান্স পাই, কোনোভাবেই সম্ভব না। আপনি এটা চেয়ার কিছু বলবো, এটা চেয়ার কিছু না, একদম ওই ছাত্রলীগ ওইখানে যে সভাপতি তারা দিয়ে বলেছে 2 লাখ টাকা শাস্তি পর্যন্ত যে অমুকরে চান্স হয়ে আমার কাজিনের জন্য, তো ওয়েটিং এ ছিল। রাজশাহীতে তো আপনার নর্মালি 650 ওয়েটিং থাকে, এরপরে আর নেয়, সে 900 হয়েছে। জাস্ট বলছি কোনোভাবে গেলে উঠে দেয়, কোনোভাবে সম্ভব হয়, কোনোভাবে না। উল্টা সে নিজের পথ দিয়ে টাকা লাগবে এই ভয় সে কিছু পায় বলে, এটা করলে আমার নামে টিভি রিপোর্টে কথা আসবে যে আমি আমার বড় রক্ষাটা কাজটা করছি, তখন দেখা যায় যে উল্টা আমার পথ চলে যায়, সে এটা কাজ করে না। তো ব্যাপারটা আপনি কিছুতেই মনে করেন যে কোনোভাবে আপনি এখানে মধ্যে ঢুকতে। আর আপনাদের যে আপনি ছিল, এটা তো বললাম শুরুতে, আল্লাহ নিজে যদি লেখা রাখে যে অমুক ইউনিভার্সিটি পড়বে, তাহলে হয়তো বা কোনো এক কারণে আপনি পারতে পারেন। কারণ দিন শেষে এই ভাগ্যে যেটা লেখা থাকে সেটাই জরুরি, সেই হিসেবে হয়তো হইতে পারে। কিন্তু ওই যে অনেকে যে নিজের ভাগ্যটা পরিশ্রম দিয়ে পাল্টাই দেয়, যে আমি চেষ্টা করছি, চেষ্টা করে আমার ভাগ্যটা পরিবর্তন করছি, সেইটা আপনাদের চেষ্টা দেখে এখনো মনে হয় না। অলরেডি আমি ম্যানেজমেন্ট কাছে কয় নাম্বার, 7 নম্বর লেকচার হয়, 7 নম্বর 8 নম্বর, আর 2টা লেকচার হয়তো পড়াশোনা হচ্ছে, আমি শিওর না, আমি জানি না 2টা অথবা 1। আমি এটা নিয়ে বলবো না যে কয়টা লেকচার, আমার মনে নেই, কারণ অনলাইন ক্লাস এর আগে বছর নিচ্ছি, এর আগে বছর 2 বছরের ক্লাস নিচ্ছে, আমার মনে নেই কয়টা লেকচার। তবে যে কয়টা লেকচারই হোক, কতটা লোকে যে আপনার এখানের মধ্যে আমি কিন্তু 2টা লেকচার পরে আপনার পড়া শেষ, যদি 2টা বা 1টা যেটাই হোক না কেন, যেই লেকচারটা থাকবে এটা পরে পড়া শেষ। অন্যান্য গুলো এরকম 8 নম্বর 9 নম্বর সবগুলো কিন্তু 10-11 মধ্যে শেষ হয়ে যায়, বেশিক্ষণ থাকে না।
তো এই যে এতগুলো লেকচার আপনি করছেন, শেষ করছেন, তারপরে আপনাদের মধ্যে আমি যথেষ্ট পরিমাণ করে গেছি। আপনি বিপি কোশ্চেন দিয়ে যেইগুলো আপনি পড়ছেন, ম্যাথ পড়েন নাই, জিকে পড়েন নাই, মানলাম না। আপনি তো ইংলিশ তো পড়ছেন, বাংলা তো পড়ছেন, আর কোনটা আছে জিপিতে? এই দুইটাই আমাদের কমন নাকি? আচ্ছা, এই দুইটার কমন যে আপনার, এই দুইটা থেকে আপনি অনেক ভালো করে বলছেন। আপনি কি বলতে পারবেন যে আমি এই দুইটা কোশ্চেন, যে দুইটা কোশ্চেন, এই দুইটা আমি অনেক ভালো করছি? বলতে পারবেন না। কারণ কি? ওই যে বললাম, আগের বছর স্টুডেন্টে আমি যেরকম অ্যাটিটিউড দেখতাম, তার কোনোটাই আপনাদের মধ্যে নাই। আমি আবারও বলতেছি, নাই। কারণ কি? আপনারা ওইভাবে জিনিসে বুঝতেই পারেন। বুঝবেন তখন যখন ডিউতে এক্সপেকটেশনের রেজাল্ট আসছে না, তখন তখন বুঝছে কোনো কাজ হবে না। কারণ তখন ভর্তি পরীক্ষাগুলো এরকম হয়, একটার পর পর খালি প্রতি সপ্তাহে আপনার ভর্তি পরীক্ষা থাকে। ডিউতে একদিন থাকবে, দেখবেন না পড়াচ্ছি রাজশাহীতে থাকবে, একদিন হুট করে গুচ্ছতে দিয়ে দেবে। পরের সপ্তাহ না হলেও 2 সপ্তাহ পর পর আপনি একটা পরীক্ষা পাবেন, এতটুকু আপনি শিখবেন। তো ডিউতে ফেল করার পর তারপর আপনি যখন রাজশাহী পরীক্ষা দিবেন, জিরাঙ্গা পরীক্ষা দিবেন, 2 সপ্তাহ মধ্যে কি সব শেষ করে ফেলবেন না? তখন জি রাজশাহী কথা হবে। আর এই জন্য একটা কথা ভর্তি পরীক্ষা কিন্তু বলছি কিনা আপনাদের চাই না, মনের কথা আসছে বলে। যার একবার হয় তার সব জায়গায় হয়, যার এক জায়গায় হয় না তার কোনো জায়গায় হয়। দেখবেন আপনি আপনার কোনো সিনিয়র পরিচিত থাকলে খোঁজ নিয়ে দেখবেন, দেখবেন সবার কাছে এরকম। এবং আপনাদের কাছেও অন্যান্য কোচিং এর ফ্রেন্ড তো আছে, অন্যান্য কলেজের ফ্রেন্ড আছে, খোঁজ নিয়ে দেখুন। যার একবার হবে তার যেখানেই পরীক্ষা দিবে সেইখানেই হবে। আর যার এক জায়গায় হয়নি, সে যত জায়গায় পরীক্ষা দেয় কোনোভাবে হয়নি। কারণ একটাই, ওই যার একবার হয়েছে সে আগের থেকে প্রিপেয়ার হয়েই পরীক্ষা নামছে। আর যার একবার হয়নি, কোনো জায়গায় হয়নি, কারণ কি? সে ওই একটা পরীক্ষা দেওয়া যখন সিরিয়াসনেস চলে আসে, আমার হাতে অপশন কমে যেতেছে একটা পর একটা, তখন সেই ক্ষেত্রে তখন আর নতুন করে পড়ে কোনো কাজ হয় না। সারাদিন পড়লেও তখন কাজ হয়। ওই আমার এক স্টুডেন্ট মানে এক স্টুডেন্ট এরকম হয়েছে, মানে সে আমার আর কি ডিরেক্ট স্টুডেন্ট, আমার এক ফ্রেন্ডের স্টুডেন্ট আর কি। সে আমাদের কিভাবে বললো, মানে আপনাদের ব্যাচের ইন্টার অ্যাডমিশন পরীক্ষার্থী, সে বলছে এইভাবে, সে বলছে লোকে যে অ্যাডমিশনে তাকে ফাইন্যান্স ভালো করে পড়াইতে হবে। সে সারা জীবন মার্কেটিং করে আসছে, তার এখানে অ্যাডমিশনে ফাইন্যান্স কে পড়াবে। আমি সেক্ষেত্রে ফ্রেন্ডরা বলছে, আমার ফ্রেন্ডরা বলছে স্টুডেন্টে কি যে আপনি যদি সারা জীবন মার্কেটিং করে আসেন, এখন কেন আপনার ফাইন্যান্স করেন, মার্কেটিং করেন। কিন্তু কথা হলো যে সে বলতেছিলেন না, আমার ইন্টারে যে ফাইন্যান্স ছিল আমি এটা জানতাম না। সে মনে করছে মার্কেটিং করছে। যখন অ্যাডমিট করে আসছে, ওইখানে থেকে তার আসছে লাগেছে জ্যাম হয়েছে। যেটা বলতেছিলাম, সেইখানের মধ্যে পরে আমার না ওই ফ্রেন্ড বললো কি যে অ্যাডমিট কার্ড যখন আসছে, অ্যাডমিট কার্ডের মধ্যে সাবজেক্ট লেখা থাকে, কোন সাবজেক্টে কোন বিষয় পড়াবে। তো ওই সেখানে দেখা যায় তার সাবজেক্ট ফিনান্স লাগে। তো তখন সে তো সবসময় মার্কেটিং করছে, কিন্তু 9 দিন আগে অ্যাডমিট কার্ড করেছে, এই 9 দিন সে পড়ছে, ভালো মতো ফিনান্স করছে এবং A+ পাইছে। বুঝতে পারছেন? তো এই 9 দিন পরে একজন মানুষ A+ পাইছে। এইটা বাস্তবে অন্যান্য বছর কোনোভাবে সম্ভব। এই বছর এত ইজি করে রেজাল্ট দেখার কারণে এই ঝামেলাটা হয়েছে। আর আপনাদেরও সবারই একই অবস্থা, যার যে এক্সপেকটেশন হয়তো সে অনুযায়ী রেজাল্ট পেয়ে গেছে বা কাছাকাছি রেজাল্ট পেয়ে গেছে, যার কারণে এখানের মধ্যে আপনাদের কোনো প্যারা নেই। আপনারা জিনিসটা অ্যাজ ইউজুয়াল মনে করতেছেন। জাস্ট আমি এটাই বলবো, আপনি একটা জিনিস মাথায় রাখবেন, কালকে পরীক্ষা যদি হয়, চান্স যদি না পান, কি করুন এটা মাথায় রেখে তারপর আপনি আপনার কাজটা করুন। আর কিছু নেই, একটা যে কালকে যদি পরীক্ষা হয়, বিপির মতন টাইপের কোশ্চেন হয়, তাহলে বিপির মতন টাইপের কোশ্চেনই হবে, এর চেয়ে কঠিন হবে। আমি আবার বলতেছি, বিপি কোশ্চেন আমি মোটামুটি দেখছি কয়েকটা কোশ্চেন, আইবিএর মতন খালি আইকিউটা করে। আমি আপনারা বলি, এফবিএস ফাইন্যান্স ডিপার্টমেন্টে, সরি বিজনেস ফ্যাকাল্টিতে যে কোয়েশ্চেনটা হয়,
এইটার কোশ্চেন গুলো প্রত্যেক ডিপার্টমেন্টের টিচাররা করে। ইংলিশ কোশ্চেনটা ইংলিশ ডিপার্টমেন্টের টিচাররা করে, ফাইন্যান্সের কোশ্চেন ফাইন্যান্স ডিপার্টমেন্টের টিচাররা করে, এইরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টের টিচাররা করে। যার কারণে কোশ্চেনে যথেষ্ট পরিমাণ স্ট্যান্ডার্ড হয় এবং কোশ্চেনে যথেষ্ট পরিমাণে মিক্স থাকে। আপনার একদম সব কঠিন দিয়ে ফেলা দিয়ে ব্যাপারটা এরকম না, আবার একদম সব সহজ দিয়ে ব্যাপারটা এরকম না, দুইটা মিক্স থাকে ব্যাপারটা এরকম। এই জন্য আমার কথা হলো যে ভাই যদি চান্স পাইতে চান আপনি একটু ভাই ভালো করে পড়েন, আমি একটু খেলবো। অলরেডি আপনাদের 8টা লেকচার হয়ে গেছে, তার মানে 80% পড়া শেষ। আমি 10টাও ধরি, তার মানে আপনাদের 80% পড়া অলরেডি শেষ। এখন 80% পড়া শেষ করে আপনি একটা বিগত বছরের কোয়েশ্চেন পড়ে সলভ করে নিতে পারছেন, সুযোগ পেয়েছেন। দেখেন তো আপনার 80% পড়াতে আপনি কত পার্সেন্ট না মার্কস পান। অবশ্য ম্যাক্সিমামই পারবেন, কারণ কি জানেন, কারণ ভর্তি পরীক্ষা অলরেডি যেগুলো সেগুলো সিটের মধ্যে ঢুকে যার কারণে হয়তো অনেক পড়ে ফেলছে, কিন্তু অ্যাজ ইউজুয়ালি এটা নতুন করে পরীক্ষা দেওয়া খুব টাফ। তারপরও দেখেন যে আমার 80% পড়ার জন্য কতটুকু পারছে। আপনি এটা মাথায় দেখেন, আপনার যে পরীক্ষা কোশ্চেন আছে এগুলো অলরেডি আপনি পড়ে ফেলছেন, তারপরেও আপনি দেখেন আপনি কতটুকু পারেন। কিন্তু কথা হলো ভাই, এইটা যতটা সহজ করতেছেন তত সহজ। টিচার আপনার মোটিভেশন দেওয়ার জন্য অন্যান্য টিচাররা বলতে পারে পড়েন, পড়লেই হবে, আর কিছু লাগবে না, খালি পড়া যান। ভাই জিনিসটা এক্সট্রা পড়তে হবে, হ্যাঁ পড়তে হবে, অন্য সবার থেকে বেশি পড়তে হবে। আপনার এইখানে হয়তো 30 জন আছেন, 30 জনের থেকে হলে আপনি বেশি পড়তে হবে। কথা হলো পরীক্ষা দেওয়া 30 জন দেবেন, পরীক্ষা দেবেন 30,000 জন মানুষের থেকে টপ 1000 জন আছে। টপ 1000 জনের মতন করে আপনার করতে হবে, 30 জনের থেকে ফার্স্ট হওয়ার মতন করে পড়তে হবে। আপনি যদি 30 জনের মধ্যে ফার্স্ট হয়ে যাচ্ছেন, সুন্দর মতন ছবি তুলতেছেন, মনে করতে পারতেছেন যে আমি তো সবচেয়ে ভালো, যদি আমরা 30 জনের একজনের চান্স পাবেন তখন সে ভালো দেবেন কাজ হবে। সবাই ধরতে লেগে যে কত 1400 তেমন নিচে থাকে, লাভ হবে একজন 2800, 2500, 2600 দেবো, আপনি 1400 দেবো। সেই ভালো দিলে আপনার ভালো এলে টপ 1000 জনের মধ্যে আসতে পারবেন, ওইভাবে করে আদারওয়াইজ অন্য ভালো দিয়ে কোনো লাভ হবে। আপনি অন্য ভালো 30 জনের মধ্যে 1400তম হয়েছেন, 30 জনের মধ্যে সবচেয়ে ভালো আমার কোচিং এ কেউ 1400তম হয়নি, আমি একা 1400তম হয়েছি। এই 1400 হওয়া যাওয়ার কথা, পরীক্ষা না দেওয়ার একই, দুইটা রেজাল্ট একই, 0। এই জন্য বলবো ভাই পড়াশোনাটা সিরিয়াসলি ভাই, পড়াটা একটু গুরুত্ব দিয়ে পড়ে। যেভাবে পড়তেছেন এভাবে পড়লে কখনোই হওয়া সম্ভব না, কারণ আগের বছরগুলোতে এইরকম অনেকই ছিল, তাদের কারোই পরে খোঁজখবর পাওয়া যায় না। তারপরে আমি কখনো আর ভার্সিটিতে দেখতে কখনো দেখি না, চান্স পাই তো অবশ্যই দেখতে ব্যাপারটা। এই জন্য একটু সিরিয়াস, সময়টা নষ্ট করেন না, সময়টা শেষ পর্যায়ে আছে, একটু সিরিয়াস করে দেখেন, কিছু করতে পারেন, করলে আপনারই লাভ, আপনার ফ্যামিলি। মানুষ যে ইনকাম করে সে কি নিজে একা সব খায়? নিজে একা না, ফ্যামিলির জন্য করে, আপনারা একসাথে করতে। কিন্তু এই যে আপনি করতেছেন এইটা আপনার ফ্যামিলির দুইজন, আপনার একটা লাইফ সেটেল হবে, আপনার ফ্যামিলির লোক বলতে পারবে আমার ছেলেটা অমুক জায়গায় পড়ে। এই বলাটাই অনেক কিছু, এই বলাটা আপনি আপনার ফ্যামিলির 10 লাখ টাকা দিয়ে খুশি করতে হবে না, ওই বইলা দিয়ে খুশিটা পাবে। বুঝলেন? এই আর কি ব্যাপারটা শুরু করি। ওকে, সিরিয়াস হ্যাঁ, পড়া অনেক, পড়া আপনাদের অনেক অন্যান্য কোচিং ইনস্টিটিউটের সাথে তুলনা করলে আপনাদের তুলনামূলক অনেক, অন্যান্য কোচিং এর সাথে তুলনা করি সেই হিসেবে আপনারা অনেক জ্ঞান। আর এমনি তো আমার দেখা মতো পুরো ইন্টার ব্যাচটাই ঢিলা, মানে পুরো ইন্টার ব্যাচে স্টুডেন্টের মধ্যে আমি খুব কম পাই। অন্যান্য সময় দেখা যায় যে এই কোচিং এর যদি কথা বলি, এর মধ্যে 30 জন থাকলে 10 জন 5 জন থাকে, যেগুলো আমি আগে থেকে বলে দিতে পারি যে এদের চেষ্টা আছে, চান্স পাতা আল্লাহ চেষ্টা আছে, কিন্তু আপনাদের মধ্যে আমি এটা কখনো বলতে পারবো আপনাদের চেষ্টা আছে, কারোর মধ্যে আমি সেটা দেখি খুব কালে বদলে 2-1 জন দেখি। আর আমিও আপনারা যেহেতু অত বেশি ইয়া করেন না, আমিও দেখা যায় এটা এভারেজ মানে পড়ে যখন দেখতাম আমি আসছি সবাই এক একজন সেই রকম কোশ্চেন করতেছে, তখন আমার মাথার মধ্যে সবকিছু মাথাটা আগে দিয়ে সেট করে নিয়ে আসতে যে না আমি এখানে যে আটকে যাবো, আমার ধরলে 10 জন যদি ধরে 6টা যদি আমি না করি তখন সেক্ষেত্রে টিচার কিছু পায় না। কিন্তু আপনাদের জন্য আমার এক্সট্রা প্যারা নিতে হবে, সেটার মধ্যে যা আছে
এগুলো পড়ে আসতে পারলে, এগুলো দেখে আসতে পারলে আমার চলে। কারণ জানি এখানে যে আপনার বেশি কোনো কোশ্চেন করবেন না, আপনার কোনো আসছে না যাবে ব্যাপারটা এই জন্য কি চলতেছে, চলতে থাকে। কিন্তু অনেকে মনে বলি না, বললে আপনাদের শেষ হতে থাকে। মানে একটা আছে না, পরীক্ষা আশা করতেছে, পড়তে হবে, পড়াটা শেষ করতে হবে, এই জিনিসটা আমি আপনাদের মধ্যে কারো এখনো দেখতেছি। তারপর 2 সপ্তাহ পার হয়ে যাবে, 1 সপ্তাহ পার হয়ে যাবে, তারপরে দেখবেন, তারপর খেলা করবেন, তারপর আপনি আপনার লাইন, আমি আমার লাইন। যে কারণে পড়া যাবে অনেক পড়া। কর্মসংস্থানের ক্ষেত্রে আগেই বলছিলাম যে আমার যে পরিমাণ লোক লাগবে সেগুলো সংগ্রহ করাটা হলো কর্মসংস্থান। তো কর্মসংস্থানের মধ্যে এখানের মধ্যে আপনি যেগুলো দেখবেন, প্রথম লাইনটা যে কর্মসংস্থানের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কর্মী চাহিদা নির্ণয় করা। আচ্ছা, কর্মসংস্থানের পাশে এটা লিখে রাখেন, যদি এটা আগে প্রচলিত ছিল কিন্তু এখন এটা নাই, আপনার বলতেছি এটা পার্সোনাল ম্যানেজমেন্ট। কর্মসংস্থানকে পার্সোনাল ম্যানেজমেন্ট বলা হয়তো, এখন এটাকে এইচআরএম বলা হয়। বুঝতে পারছেন? আগে এটাকে কর্মসংস্থানকে পার্সোনাল ম্যানেজমেন্ট বলা হতো, যেটাকে বাংলায় বলে কর্মী ব্যবস্থাপনা। বুঝতে পারছেন? পার্সোনাল ম্যানেজমেন্ট বা কর্মী ব্যবস্থাপনা। কিন্তু বর্তমান নাম হলো এটা এইচআরএম বা মানব সম্পদ ব্যবস্থাপনা বা কর্মসংস্থান। তো যেটা বলতেছিলাম, এই জায়গার মধ্যে আপনি এখানের মধ্যে লাস্টে 3টা পয়েন্ট দাগ দিবেন যে জনশক্তি। জনশক্তি বলতে এখানে মানব সম্পদ দিয়েছে। জনশক্তি বলতে এখানে আমাদের মানব সম্পদ। জনসংখ্যা আর জনশক্তি দুটোর মধ্যে কি পার্থক্য বুঝেন? জনশক্তি আর জনসংখ্যার পার্থক্য জনশক্তি না, নিজের না, যে অংশ দক্ষ কর্ম তাদেরকে বলা যাচ্ছে আমার এখানে জনশক্তি। আর জনশক্তিকে এখানে মানব সম্পদ বলা যেতে পারে, যেটা এক জিনিস। তো এইটা হলো কর্মসংস্থান। আর তারপরে লাস্টে যে যেটা কর্মসংস্থানটি অবিরাম প্রক্রিয়া। অবিরাম প্রক্রিয়া মানে কি, যে এটা কখনো থামে না। আপনি আজকে 100 জন লোক আপনার ব্যবসার জন্য নিলেন, ব্যাপারটা এরকম না যে 100 জনই শেষ, আর কোনো লোক আসবে না, এরকম করে না। আপনি আজকে 100 জন নিচ্ছেন, পরের বছর হয়তো 10 জন নেবেন, পরের বছর হয়তো আবার 50 জন নেবেন, এরকম করে লোক সবসময় নিতেই হয়। সেখানে বলে সেটা একটি অবিরাম প্রক্রিয়া। তারপরে পরে যেটা লাস্টে উৎপাদনের সবচেয়ে উৎপাদন হচ্ছে কর্মী। ওকে দেন তারপরে এবার আসলে লোকের যে কর্মসংস্থানের গুরুত্ব, গুরুত্বটা তেমন একটা দরকার নেই। কর্মসংস্থান প্রক্রিয়াতে চলে যায়। প্রক্রিয়াটার মধ্যে এখানে বলছে কর্মী সংগ্রহ। ফার্স্টের লোকে যে আমার যে পরিমাণ লোক লাগবে তাদের জন্য আমি কর্মী সংগ্রহ। কর্মী সংগ্রহ ব্যাপারটা কি, আমি এখানে লোকজনকে আমার এখানে অ্যাপ্লাই করার জন্য আহ্বান জানাবো, লোকজন আমার এখানে অ্যাপ্লাইটা করবে। আমি কারণ বললাম যে আমার প্রতিষ্ঠানে 20 জন লোক নেব, এই বলার পরে 100 জন লোক আমার প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করলো যে চাকরি করার জন্য। এই অ্যাপ্লাই করা পর্যন্ত এটাকে বলা যাচ্ছে কি কর্মী সংগ্রহ। কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন। কর্মী নির্বাচন বলতে লোকে যে আমার যে কর্মী যারা আছে তাদের মধ্যে আমি যাচাই বাছাই করবো, বাছাই ক্রিয়া সে বিশ্লেষণ করবো, কে ভালো, কার যোগ্যতা বেশি, কার যোগ্যতা কম, সেটাকে বলা হচ্ছে কি কর্মী নির্বাচন। নির্বাচনের মাধ্যমে যখন যাচাই বাছাই করা হবে তখন সেখানে আমার একটা রেজাল্ট আসবে। রেজাল্টের মধ্যে আমি এখানে 20 জন লোককে সিলেক্ট করতে পারবো যে কোন 20 জন লোক আমার জন্য ভালো। এই 20 জন লোককে আমি পরে সিলেক্ট করার পর আমি এখানে তাদেরকে আমার প্রতিষ্ঠানের কাজের জন্য আহ্বান জানাবো যে ভাই আমার প্রতিষ্ঠানে আসেন, কাজ শুরু করেন। কাজ যখন সে শুরু করবে তখন সেটাকে বলবো আমি কর্মী নিয়োগ। এবং কর্মী নিয়োগ দেওয়ার পর সে হয়তো বা আমার প্রতিষ্ঠান সম্বন্ধে ভালো আইডিয়া না থাকতে পারে, সে হয়তো তার নিজের হয়তো তাত্ত্বিক জ্ঞান বেশি। আপনি হয়তো ইউনিভার্সিটিতে পড়ে আসার পরে আপনার তাত্ত্বিক ভাবে যে জ্ঞানটা, সেটা মানে থিওরিটিক্যাল নলেজটা বেশি থাকতে পারে, কিন্তু প্রতিষ্ঠানের সঙ্গে সেটা কিভাবে অ্যাপ্লাই করবেন সেই জ্ঞান আপনার নাও থাকতে পারে। সেটা কিভাবে তৈরি করতে হবে, মানে থিওরিটিক্যাল নলেজটা কিভাবে কি অ্যাপ্লাই করতে হবে, সেইটার প্রশিক্ষণটাই সেটাই কি শেখানো হয়, যেটাকে আমরা বলতেছি প্রশিক্ষণ। বুঝতে পারছি? আমি সারা জীবন শিক্ষা আসলাম যে কি ফাইল কিভাবে তৈরি করতে হয়, সারা জীবন শিক্ষা আসলাম কি যেখানে আমাদের কিভাবে নির্দেশনা দিতে হয়, কিন্তু প্রতিষ্ঠান সব প্রতিষ্ঠানকে একভাবেই করা হয় সব কাজ না। এখানে আমাদের কাজের মধ্যে কি ভিন্নতা আছে, এই ভিন্নতাটা কিরকম সেটা সাধারণত কি নিয়োগের পরে শেখানো হয় কাজের মধ্যে দিয়ে, সেটাকে বলা যাচ্ছে কর্মী প্রশিক্ষণ। এখানের মধ্যে কর্মী সংগ্রহের প্রথমে যেটা দেবেন, কর্মী সংগ্রহ কর্মী সংস্থানের প্রাথমিক পদক্ষেপ। তারপরে
বিজ্ঞাপন দেওয়া, লোকজনকে এখানে অ্যাপ্লাই করতে আহ্বান জানানো, সেটা লাগে আমার কর্মী সংগ্রহ। তো এখানে মধ্যে কর্মী সংগ্রহের মধ্যে লাস্টে দুটো লাইন থাকবে, এটি কর্মী সংগ্রহের উৎস নির্ধারণ করে। জানিস আমি কোন জায়গা থেকে লোকদের সংগ্রহ করব। আমি কি আমার প্রতিষ্ঠানের ভিতরের থেকে কাউকেই আমার পোস্ট খালি পোস্টে জয়েন দেওয়াবো, নাকি বাইরের কাউ থেকে দিব, সেই জিনিসটা ঠিক করা সাধারণত কি কর্মী সংগ্রহের পদক্ষেপের মধ্যে। তারপরে লোকে যে ইতিবাচক বা ধনাত্মক, এটাকে ইতিবাচক বা ধনাত্মক বলার কারণ কি? ইতিবাচক বা ধনাত্মক বলার কারণ লোকে যে বলা হইতেছে যে এখানে মধ্যে আমি লোকদেরকে কি আমার প্রতিষ্ঠানে আহ্বান জানাইতেছি, তার মানে কি তারা আমার প্রতিষ্ঠানে কি আসতেছে, আমার প্রতিষ্ঠানের মধ্যে জানতেছে, তারা এখানের মধ্যে অ্যাপ্লাই করার জন্য আমি যেহেতু বেশি বেশি মানুষকে আকর্ষণ করতেছি, তাহলে এই জন্য এটাকে বলা হয় ধনাত্মক। আর কর্মী নির্বাচনটাকে বলা হয় ঋণাত্মক। কি জন্য ঋণাত্মক? আমি বাদ দিয়ে গেছি। কর্মী নির্বাচনের মাধ্যমে আমরা বসে আমি যাচাই বাছাই করবো, ঠিক করবো কে কাজ করবে কে কাজ করবে না। তাহলে কারণ আমি 20 জনকে ঠিক করতেছি, বাকি 80 জনকে কি বাদ দিতেছি, এখানে বাদ দেওয়ার কাজটা হইতেছে। আর কর্মী সঙ্গে লোক আনার কাজটা করা হইতেছে। যেহেতু কর্মী সঙ্গে লোক আনা হইতেছে, এই জন্য এটাকে বলছে ধনাত্মক। আর কর্মী নির্বাচনের লোক বাদ দেওয়া হইতেছে, এই জন্য কর্মী নির্বাচনকে বলছে ঋণাত্মক। পার্থক্যটা বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন আছে? যেটা বলতেছিলাম এখানের মধ্যে এখানে উচ্চ দেওয়া আছে, 3টা উচ্চের মধ্যে 2 জায়গায় বাহ্যিক উচ্চ আর একটা অভ্যন্তরীণ উচ্চ। এখানে দেখেন কোনো কোয়েশ্চেন থাকলে বলবো। দুটো পুরো বিপরীত জিনিস। পদোন্নতি মানে কি? আপনি নিচের পদের দিকে উপরে বসতে পারবেন, পদোন্নতি নিচে যাবে। ক্লাস নাম্বার কোনটা? না মানে কিসের আন্ডারে বসে? অভ্যন্তরীণ না? আচ্ছা, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক 3, সেটা 3। একের সাথে ওরা বলতে পারবো না কোন কোশ্চেন না? কি জন্য অভ্যন্তরীণ সেটা বুঝেন না, সবগুলা বলবো নাকি? আচ্ছা আমি সবগুলো বলি। আচ্ছা তাহলে এখানে মধ্যে আপনারা অভ্যন্তরীণে কারো কোনো কোশ্চেন আলাদা করে বলবেন না, আমি সবগুলো বলছি। অভ্যন্তরীণ মানে কি? আমার প্রতিষ্ঠানে যারা অলরেডি কাজ করতেছে তাদের মধ্যে থেকে যদি আমি কোনো শূন্য পদ পূরণ করি, তাহলে সেটাকে বলা হবে অভ্যন্তরীণ। প্রথমে বলছে কি পদোন্নতি। ধরেন এখানের মধ্যে আপনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার পদটা ফাঁকা আছে, তখন কি করবেন? আপনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার থেকে আমি আপনাকে জেনারেল ম্যানেজার বানাই দেবো, তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে পদোন্নতি। তারপরে এখানের মধ্যে বদলি। ধরেন আপনি ঢাকার মধ্যে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, আপনার আমি চিটাগাং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বানাই দেবো, সেটা হলো ওইখানে তো ফাঁকা আছে, এটা পূরণ করা হলো। তারপর পদোন্নতি। পদোন্নতি বলতে নর্মালি আপনি যখন কোনো একটা অপরাধ করছেন, আপনি যখন ঘুষ খেয়েছেন, তখন সেক্ষেত্রে কি হয়? আপনি যে পদে আছেন তার চেয়ে নিচের পদে পাঠাতে হবে, তো সেই ক্ষেত্রে তখন এটা ফাঁকা থাকবে, সেটা পূরণ করা হচ্ছে। এইটাই বলে সেখানের মধ্যে পদোন্নতি। একজন ব্যক্তিকে বিশেষ কিছু ক্ষমতা প্রদান করা। একজন ব্যক্তিকে বিশেষ কিছু ক্ষমতা প্রদান করা বলতে ব্যাপারটা হলো কি আছে? সাপোজ ধরেন আমি আপনাকে বলি, এই যে রিসেন্টলি আপনার এটা হয়েছিল কিনা, এই যে চলচ্চিত্র নির্বাচন খুব ভাইরাল একটা জিনিস।
আচ্ছা, তো বাদ দেন ওই কারণে কথা বলবো না। আমি এখানে just আমার যেটা পড়া এটার সাথে রেখে ওইখানের মধ্যে আপনার ওই নির্বাচন কমিশনার যে ছিল সে কি চলচ্চিত্র নিজেদের মধ্যে একজন এমনি বাইরের থেকে লোক নিয়ে আসছে, জাস্ট সে কয় জাস্ট নির্বাচনটা হবে 1 মাস, 1 মাসের জন্য তাকে দায়িত্ব আছে। নির্বাচনের পরে কি এখন সে এই কাজে আছে না? তার মানে এখানে কি আমি কোনো ব্যক্তিকে বিশেষ কিছু কাজে কি বলেছি? আমি কেন বাইরে থেকে কাউরে আনছি? বাইরে থেকে কাউরে আনি, আমার ভিতরে যারা লোক তাদের মধ্যে থেকে একজনকে আমি এখানে এটা হলো যে প্রতিষ্ঠান ভেদে আলাদা থাকে। কোনটা যদি মানে নর্মালি ওই ধরনের প্রতিষ্ঠানগুলোতে জাস্ট নির্বাচনের সময় পরে আবার বুঝতে পারছেন? কোনো কোশ্চেন আছে? শ্রমিক সঙ্গে সুপারিশ এটা জেনারেলি এই প্রতিষ্ঠানগুলোতে হয়ে থাকে। দেখা গেছে যে আপনার শ্রমিক, আমি এখন ইউনিয়নের একজন লোক নিই, তো সেই ক্ষেত্রে তখন আমি কি করবো? আপনাদের ক্লাস ক্যাপ্টেন যে থাকে বা আপনাদের শ্রমিক সংঘের যে প্রধান থাকে তার কাছে আমি জিজ্ঞেস করবো যে আমি তো লোক নিতে চাইছি একটু উপরের পদে বা অমুক কাজ করার জন্য, তখন সেক্ষেত্রে কারেন্ট নিলে ভালো। কারণ আমি তো সবাই চিনবো না, কিন্তু আপনি যদি ওই সংঘের সভাপতি হন তাহলে সেক্ষেত্রে আপনি ভালো বুঝবেন যে আপনার শ্রমিক কে কে ভালো, কে কে দক্ষ, সেই অনুযায়ী আপনি সুপারিশ করলে আমি আপনার সুপারিশ নিয়ে নিতেছি। তারপরে এবার আসলে লোকে যে বাহ্যিকের অপ্রাতিষ্ঠানিক, বাহ্যিক অপ্রাতিষ্ঠানিকের মধ্যে 3 নম্বরের মধ্যে বলা হয়েছে এই জায়গার মধ্যে অবসররত ব্যক্তি। দেখেন অবসররত ব্যক্তি বলতে সে কি আর প্রতিষ্ঠানে কাজ করতেছে? অপ্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক পার্থক্য একটু বলে দিই। যখন কোন প্রতিষ্ঠানের মাধ্যমে আমি লোক সংগ্রহ করি, যেমন সরকার আপনার যে বিশেষ ক্যাডার হিসেবে যাদেরকে নেয় তাদেরকে সরকার নিজে যায় লোক সংগ্রহ করে। সেখানে পিএসসি নামে একটা সংগঠন আছে, পিএসসি নামে একটা প্রতিষ্ঠান আছে, সে প্রতিষ্ঠানে বলে আমার এতজন লোক লাগবে, পিএসসি করে কি বিশেষ পরীক্ষার আয়োজন করে এবং সে লোক ঠিক করে সুপারিশ করে। তার এটা হলো প্রাতিষ্ঠানিক একটা উৎস। আর অপ্রাতিষ্ঠানিক মানে কি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে আমি লোক নেব না, আমি এখানে মধ্যে জাস্ট র্যান্ডমলি নিজের মতন করে কাউরে বুঝেন না, বুঝছেন না? বুঝে অন্য ধরনের আচ্ছা প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক বুঝছেন। এবার আসে অবসরতার ব্যাপারটা কি? অবসরতা মানে হয়ে গেছে আপনি আগে এখানকার কাজ করতেন বা কাজ শেষ হয়ে গেছে, হ্যাঁ অপ্রাতিষ্ঠানিক। আমি কি এখানে যখন আপনি এখানে আগে কাজ করতেন, এখানে আমি আপনার বিশেষ কোনো দায়িত্ব পাঠিয়েছি, আমি কি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে দায়িত্ব দিয়েছি? আমি কোনো প্রতিষ্ঠানকে বলছি প্রতিষ্ঠান আপনি সিলেক্ট করছে এভাবে আসছে না, আপনার সাথে হয়তো আমার আগে কাজ করা হিসেবে আপনার জানি চিনি, সেই হিসাবে আমি আপনাকে বলছি। তাহলে আর আপনাকে যে নিছি নেওয়ার মধ্যে এখানে কি মাঝে কি কোনো প্রতিষ্ঠান আছে? তাহলে সেক্ষেত্রে এটাকে অপ্রাতিষ্ঠানিক। ব্যাপারটা হলো অপ্রাতিষ্ঠানিক বলতে লাগে যে কর্মী সংগ্রহের যে প্রক্রিয়ার মাঝে আলাদা একটা প্রতিষ্ঠান থাকবে। প্রতিষ্ঠানিক হলে প্রতিষ্ঠান থাকবে আর প্রতিষ্ঠানিক করে থাকবে, বুঝতে পারছেন পার্থক্যটা? তো অবসররত ব্যক্তি না আসলে আমি কোনো প্রতিষ্ঠানে হেল্প নিব। তারপরে তারপরে যে 2 নম্বর ঠিক আছে না? 2 নম্বর মেধা শিকার। মেধা শিকারের ব্যাপারটা কিরকম? যেমন ধরেন এটা ইউনিভার্সিটিতে আপনি অনেক বেশি দেখবেন, ইউনিভার্সিটিতে গেলে দেখা যায় যে রিসেন্টলি এটা করছিল বিকাশ করছে কি একটা ক্যাম্পেইনের আয়োজন করতে পারছি। ক্যাম্পেইনের আয়োজন করে বলছে আমরা একটা কেস সলভিং জিনিসটা আপনার কাছে নতুন হইলো, এটা কোনো পুলিশের কেস না, কেস হলো যে আপনার একটা সমস্যা তৈরি করে দেখাবেন, বলবে যে এই সমস্যাটা আপনি সলভ করে দেন। এখন এইগুলো নিয়ে বিভিন্ন কম্পিটিশন হয়। কারণ কথা লেগেছে এরকম কম্পিটিশন আয়োজন করছে বিকাশ, আপনারা বলছে যে একটা সমস্যা, এই সমস্যাকে বলে কেস, এই সমস্যা এইভাবে করা হয়েছে জিনিসটা, এখন এটা আপনি সলভ করলে কিভাবে করবেন। তো এইভাবে একটা কম্পিটিশন, আপনি কম্পিটিশন জেতার জন্য আপনি চেষ্টা করবেন। তো কম্পিটিশন জেতার পরে আপনি যারা ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে তাদেরকে বিকাশ চাকরি দিয়েছে। তো এই জায়গার মধ্যে মেধা যারা আছে, যার মেধা আছে সেটা আমি স্বীকার করলাম না, কিন্তু এতগুলো স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি এতগুলো স্টুডেন্ট সবারই কি সে দিছে?
না সেখানে হচ্ছে যে যার মেধাটা ভালো, যে প্রবলেম সলভিংটা ভালো করতে পারছে, প্রপারলি করতে পারছে, সেই মেধাবী ছেলেদেরকে আমি এখানে আলাদা করে ফেললাম এবং তারপর তাদের থেকে আমি নিলাম। সেটা বলেছি আমার থেকে মেধা। বুঝতে পারছেন? কোনো কোশ্চেন আছে? দেন তারপরে আছে 2 নম্বর এবং 5 নম্বর দুর্নীতি ও ষড়যন্ত্র। এটা বুঝেনি আমার নিজের লোকরা আমি এখানে আমার প্রতিষ্ঠানে কাজ করার এটা তো আমি আমাদের কোনো প্রতিষ্ঠানে হেল্প আছে কিন্তু এটা তো একটা ওয়ে হিসেবে দেখা গেছে। আচ্ছা দেন তারপর 6 নম্বর ঊর্ধ্বতনের সুপারিশ। ঊর্ধ্বতনের সুপারিশ বলতে আমার ধরেন অমুক আমার বস সে বললো অমুক তুমি চাকরিতে জয়েন করার ব্যবস্থা করো, আমি কি আপনি না করতে পারবেন? এটা কি অন্য কোনো প্রতিষ্ঠানে হেল্প না করে? ওকে দেন এবার আছে প্রাতিষ্ঠানিকের 3 নম্বরের মধ্যে বলতে বৃত্তিমূলক প্রতিষ্ঠান। বৃত্তিমূলক প্রতিষ্ঠান বলতে এখানে মধ্যে যারা কাজ শেখায় তাদেরকে এখানে মধ্যে বৃত্তিমূলক লিখে দিয়েছে কারিগরি শিক্ষা ও স্বনির্ভর প্রশিক্ষণ। দেখবেন অনেক সময় যেটা হয় যে আপনি যে গ্রাফিক্স ডিজাইন বা কম্পিউটার কোর্সের জন্য যদি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হন, অনেক সময় আপনি যদি অনেক ভালো কাজ করেন তাহলে সেক্ষেত্রে ওরাই বিভিন্ন জায়গায় বলে দেয় যে আমার এই স্টুডেন্টটা আছে অনেক ভালো কাজ করে, ওর একটু চাকরি ব্যবস্থা করে। বা অনেক প্রতিষ্ঠান আছে ওই বিভিন্ন ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ থাকে, বলে যে আপনাদের মধ্যে যে ভালো ভালো কাজ করবে তারা আমার কাছে পাঠিয়ে দেবে। তারা এখানে বৃত্তিমূলক প্রতিষ্ঠান মানে কাজ যারা শেখায় তাদের সুপারিশটাও কি আমাদের এখানে একটা ব্যাপার। এখন কি আপনি যদি ট্রেনিং সেন্টারের মাধ্যমে একটা প্রতিষ্ঠানে চাকরি পান তাহলে এখানে চাকরি পাওয়ার ক্ষেত্রে কর্মী সংগ্রহের ক্ষেত্রে প্রতিষ্ঠান কি হেল্প করতেছে, এটাকে বলতে হয়েছে প্রাতিষ্ঠানিক। ওকে তারপরে এবার আছে 4 নম্বরের মধ্যে হচ্ছে নিযুক্তি সংস্থা। নিযুক্তি সংস্থা যে পিএসসি কথা যেটা বলছি, ওর কাজ হলো নিয়োগের কাজটা করে দেওয়া। এখানে তো ওর এটাই কাজ, ওর আর কোনো কাজ নেই। আপনি হয়তো এইখানের মধ্যে আচ্ছা নিযুক্তির সংস্থা এটা বলা যায়, এটা নিযুক্তির প্রতিনিধি বলা যায়। নিযুক্তির প্রতিনিধি বললে এটা ভালো হয়। পরের যেটা মানে 5 নম্বর যেটা নিযুক্তির প্রতিনিধি, আমি সরকারের নিযুক্তি করবো, আমি আর কারো নিযুক্তি করবো। পিএসসি যেটা বললাম এটা কি বেসরকারি কারো জন্য ঠিক করে দেয় না, এগুলি শুধু সরকারের হয়ে কাজ করে। যদি একজনের হয়ে কাজ করে তার মানে প্রতিনিধি। বুঝতে পারছি? এটা 5 নম্বর আমি বলে এটা বলে বলছি। নিযুক্তির সংস্থাটা কি যার কাজে এলো লোক ম্যানেজ করে দেয়। আপনি ইউনিভার্সিটিতে পড়লে এই জিনিসটা দেখবেন, সেটা হলো যে টিউশন মিডিয়ার নাম শুনছেন? হ্যাঁ, টিউশন করার জন্য। তো এই ধরনের প্রতিষ্ঠানের কাজ কি যাদের টিচার লাগবে এবং যারা টিচার হইতে যায় দুজনের কানেকশন তৈরি করতে। তো এইখানে ওই লোকের নিযুক্তি সংস্থা যেখানে সবার হয়ে কাজ করে দিতেছে এবং যাদের যাদের টিচার লাগবে যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট তার হাতে আছে। সে কি কোনো নির্দিষ্ট কোনো ইউনিভার্সিটির কাজ করতেছে না, সে সবার কাজ করতেছে। কারণ আপনি ধরেন স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি পড়েন, কারণ আপনি টিউশন করাইতে চান, সেই সময় আপনি স্টুডেন্টরা পাইতে গেলে একজন প্রতিষ্ঠানের মাঝখানে থাকতে গেছে না, এটাকে বলে নিযুক্তি সংস্থা। বাংলাদেশের নিযুক্তি সংস্থা এইভাবে নাই, এগুলো বাইরের দেশে আছে। বাইরের দেশে প্রতিষ্ঠানগুলো ওই আলাদা পরীক্ষা নেয় না, বিভিন্ন এরকম এজেন্সি থাকে যারা লোক নেওয়ার জন্য কাজ করে, ওদেরকে বলে ওরা নিজেদের মতন করে লোক ম্যানেজ করে। বুঝতে পারছেন? বাংলাদেশে এটা খালি টিউশন মিডিয়ার ক্ষেত্রে আছে, ওইটার উদাহরণটা দিন। বুঝতে পারছেন? শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে লোক নেন? শিক্ষা প্রতিষ্ঠানে কোন কাজের লোক? টিচার। প্রতিষ্ঠানে কর্মসংস্থান কিভাবে? আচ্ছা এখানে 1 নম্বর যে লেভেলের কথা বলতেছি, এইটা হলো যে আমরা যেমন ঢাকা ইউনিভার্সিটি চাকরি পাওয়া সহজ, ঢাকা ইউনিভার্সিটি বললে এই জিনিসটা কিভাবে বলি আপনার যারা ফ্রেন্ডের কথা বলি, আমার ফ্রেন্ড সে আপনার রেজাল্ট অত ভালো না কিন্তু তার টিচারের সাথে কানেকশন অনেক ভালো ছিল, টিচারদের সঙ্গে উঠা বসা অনেক বেশি ছিল, স্টুডেন্টদের হয় টিচারদের সঙ্গে কথাবার্তা সেই বলতো। তো রেজাল্ট ভালো না হওয়ার কারণে তার চাকরিটা পাইতে একটু টাফ হয়ে যেতেছে। কারণ টিচারের কাছে টিচার তো বিভিন্ন জায়গায় যোগাযোগ পরিচয় আছে, তো যার কারণে সে টিচার পরে তার রেফারেন্স দিয়ে দিচ্ছে যে তুমি যা ওখানে যা বলো তাহলে হবে, তো তার চাকরিটা হয়ে গেছে। তো এখানের মধ্যে ব্যাপারটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অনেক প্রতিষ্ঠানের কর্মীদের এরকম একটা যোগাযোগ থাকে। প্রতিষ্ঠান বেসরকারি চাকরি প্রতিষ্ঠানের সাথে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ থাকে, তারাই বলে যে আপনার ডিপার্টমেন্টের ভালো একজন স্টুডেন্ট আমার এখানে রেফারেন্স করে, তারা নিয়ে বুঝতে পারছি এই ব্যাপারটা বুঝতে পারছি। আর কোনো কোয়েশ্চেন আছে?
পরে আজকে ক্লাসে অ্যানালাইজ আচ্ছা এমনি দেরি হয়ে গেছে আবার পরে বন্ধ করে দিয়েছে আচ্ছা এটার পরে ক্লাসে চালু দিন কারণ আজকে উদাহরণ শোনা যায় হ্যাঁ ফিটনেস ক্লাস হবে এখানে না বাইরে স্টুডেন্ট না 10 মিনিট 5 মিনিট